আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা স্টাডি স্পাইয়ের পক্ষ থেকে বিউপি ফিজিক্স 19-20 এর শর্ট সিলেবাসের থাকা অন্তর্ভুক্ত কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য চলে এসেছি স্পেশালি ফর 24 ব্যাচ 2K 24 ব্যাচের জন্য। আমার পরিচয়টা হচ্ছে আমি কুয়েটে পড়ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আর আমার এসব বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়েছিল। এখন আমরা ফিজিক্স প্রশ্নটা সলভ করা শুরু করি। 1 থেকে 5 নাম্বার প্রশ্নটা শর্ট সিলেবাসের বাহির থেকে আসছিল, এজন্য আমরা সেগুলো বাদ দিছি। তাহলে 6 নাম্বার প্রশ্ন থেকে আমরা শুরু করি। আমাদেরকে বলা হয়েছে যে একটা কৃত্রিম উপগ্রহের উচ্চতা ধরলাম আমি এটা হচ্ছে h এবং আবর্তনকাল হচ্ছে ধরলাম হচ্ছে ক্যাপিটাল টি। এই দুইটার মধ্যে আমার কাছে রিলেশন চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখো প্রতিটা সমীকরণে টি দ্বারা অন্তর্ভুক্ত আছে, তাহলে আমার h ইকুয়াল সামথিং প্রকাশ করতে বলা হয়েছে টি এর মাধ্যমে, তাই তো? তাহলে এরকম কিছু একটা সমীকরণ আমার কাছে চাওয়া হয়েছে যে h ইকুয়াল xt বা 5t বা এরকম কিছু একটা। তাহলে সেটা আমরা একটু ক্যালকুলেট করে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে কাজ করি। বৃত্তটা কেন আঁকতেছি? বৃত্তটা আঁকতেছি কারণ হচ্ছে এটাকে ধরি আমি আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর সাপেক্ষে উপবৃত্তাকার পথে কি করে স্যাটেলাইট ঘুরে। এখন আমরা বা কৃত্রিম উপগ্রহ ঘুরে, কিন্তু আমরা প্রমাণের সাপেক্ষে প্রমাণকে সহজ করার জন্য আমরা এটাকে উপবৃত্তাকার পথ না ধরে বৃত্তাকার পথ ধরার চেষ্টা করছি। তাহলে বৃত্তাকার পথ ধরলে এটা যদি হয় পৃথিবী, তাহলে পৃথিবীর সাপেক্ষে এইখানে ধরলাম আমরা স্যাটেলাইটটা আছে। তাহলে এটাকে যদি আমরা একটু জুম করি, তাহলে পৃথিবীটাকে জুম করলে এরকম হবে, যে এরকম হবে পৃথিবী। এটা হচ্ছে এইটুকুকে আমরা যদি জুম করি, তাহলে এটা দেখবো হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী থেকে এতটুকু হচ্ছে আর উচ্চতা, আর পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় সেই স্যাটেলাইটটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে এইচ উচ্চতায়। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব কত? আর প্লাস এইচ। এটা যেন আমাদের জানা থাকে। এখন কোনো একটা জিনিস অন্য একটা জিনিসকে কেন্দ্র করে কখন ঘুরবে? যখন তার মধ্যে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার মতো কোনো একটা বল থাকবে। তাহলে অবশ্যই এখানে কেন্দ্রমুখী বল কাজ করতেছে। আমরা এখানে কেন্দ্রবিমুখী বলে যাব না, কারণ জিনিসটা কমপ্লেক্স এসে পড়ে। আর কেন্দ্রমুখী বল দিয়ে যদি আমরা সলভ করি, তাহলে সবগুলা অঙ্কই আমরা সলভ করতে পারবো। এখানে যেহেতু স্যাটেলাইট আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কাজ করতেছে, হইতে পারে এটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে ঘুরতে পারে, বা অন্য যে কোনো বলের কারণে, টান বলের কারণে, যে কোনো কারণে ঘুরতে পারে। সেই ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে আমরা কেন্দ্রমুখী বল নিয়ে কাজ করব। তাহলে এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? যোগান দিচ্ছে হচ্ছে এই পৃথিবী আর এই স্যাটেলাইট। এই যে এটা হচ্ছে পৃথিবী আর্থ, এবং এটা হচ্ছে স্যাটেলাইট, এদের মধ্যবর্তী মহাকর্ষ বল। তাহলে এইটা যদি আমরা একটু আগাই, তাহলে কি হবে? এফ সি ইকুয়াল আমরা লিখতে পারবো জি ইন্টু পৃথিবীর ভরকে আমরা ধরলাম ক্যাপিটাল এম, আর এই উপগ্রহের বা কৃত্রিম উপগ্রহের ভরটাকে আমরা ধরলাম হচ্ছে স্মল এম, এবং তারা এই কৃত্রিম উপগ্রহটাকে পৃথিবীকে কেন্দ্র করে কি কক্ষপথে ঘুরছে? কত ব্যাসার্ধ? আর প্লাস এইচ। অনেকে ভুল করে আর লিখবে, এটা কিন্তু অবশ্যই আর প্লাস এইচ হবে, কারণ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এফ সি কে আমরা কি লিখতে পারি? এম ভি স্কোয়ার বাই আর। এখানে এম কার? এম হচ্ছে যে জিনিসটা ঘুরছে। তাহলে ঘুরছে কি? এই স্যাটেলাইটটা বা কৃত্রিম উপগ্রহ। তাহলে স্মল এম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই কি? এখানে আর এর জায়গায় কি হবে? আর প্লাস এইচ হবে। তাহলে এই দুইটা সমীকরণ জাস্ট যদি আমরা একটু সলভ করি, কোন দুইটা সমীকরণ? যে এইটা আর এইটা, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারবো, সেটা কি? ভি ইকুয়াল রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন আমার ম্যাথটা এরকম না এসে আমাকে এভাবে দিতে পারতো যে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ এবং ভি এর মধ্যে সম্পর্ক লিখো। তাহলে এখান থেকে আমরা ভি পাইলাম। ভিটা কি? ভিটা হচ্ছে স্যাটেলাইটটার কাক্ষিক বেগ বা বেগ বলতে পারি, যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে অনুসারে বেগ। তাহলে উচ্চতার উপর কিন্তু বেগ নির্দিষ্ট করে, অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতায় একটা নির্দিষ্ট ভেলোসিটি পাবো আমরা। আচ্ছা, সেই কথা আমরা না যাই, আমরা এই অঙ্কর
তার বাকিটা অংশে যদি আমরা যাই, আমরা কি এটা লিখতে পারি না যে s ইকুয়াল কি লিখতে পারবো, v ইন্টু টি লিখতে পারবো, স্মল টি। কিন্তু যখন সেই এসটা হবে পুরোটা কক্ষপথ ঘুরে আসে, অর্থাৎ এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এইভাবে গিয়ে 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 আবারই যদি আমি এ পয়েন্টে ব্যাক করে আসি, তাহলে টোটাল পথটা যখন আমি পরিভ্রমণ করবে স্যাটেলাইটটা, তখন সেখানে আমরা স্মল টির জায়গায় কি হবে, ক্যাপিটাল টি হবে না, মানে পর্যায়কাল হবে। তাহলে এস এর মান আমি কি লিখবো, 2 পাই পরিধি সমান দূরত্ব। এখানে ব্যাসার্ধ কত, কোন ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরছে, আর প্লাস এইচ। তাহলে 2 পাই ইন্টু আর প্লাস এইচ ইকুয়াল আমরা লিখতে পারবো কি, ভি ইন্টু টি। এখন ভি এর মানটা আমরা কি পাইছি, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ ইন্টু ক্যাপিটাল টি। তাহলে আমরা কিন্তু এখান থেকে এইচ এবং টি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। এই যে এইটা হচ্ছে এইচ আর এইটা হচ্ছে টি, এটাই কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে। কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে এইচ ইকুয়াল সামথিং টি আকারে। এই যে এখানে এইচ এর মানটা বসাইতে হবে, টিটাকে ডান পক্ষে রাখতে হবে। তাহলে এইচ কে আমার এক পাশে রেখে বাকি সব কিছু আমার অন্য পাশে নিতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা যদি আরেকটু আগাই, তাহলে কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এইচ, এই পাশে একটা আছে রুট আর প্লাস এইচ, যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আর প্লাস এইচ টু দি পাওয়ার 1 প্লাস হাফ, অর্থাৎ আমরা লিখতে পারবো আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, ইকুয়াল রুট ওভার জিএম ডিভাইডেড বাই টি। এখন আমরা যদি আমরা 2 পাইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারবো, তাহলে 2 পাইটাকে আমরা এই পাশে নিয়ে এসে পড়লাম। পরবর্তী লাইনে যদি আমরা এটাকে আর প্লাস এইচ এর উপর পাওয়ারটা মুক্ত করতে চাই, তাহলে আমার উভয় পক্ষে কি দ্বারা গুণ করতে হবে, সূচকে আমার 2/3 আনতে হবে, 3/2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই পাশে আমার কি আনতে হবে, 2/3 আনতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী লাইনে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে আর প্লাস এইচ ইকুয়াল হচ্ছে 2 পাইকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ 4, আমরা যদি উপরে স্কোয়ার করি জাস্ট আর 1/3টাকে বাইরে রাখি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3, টু দি পাওয়ার কি 1/3। তাহলে আর প্লাস এইচ এর মান পেয়ে গেছি। তাহলে এইচ এর মান কি লিখতে পারবো না, আরটাকে যদি ওই পাশে নিয়ে যাই, যদি আমরা আরটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলেই কিন্তু আমরা অরিজিনাল আনসারটা পেয়ে গেলাম। তাহলে এইটাই কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে। এখন আমরা অনেকেই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি, কিন্তু পরীক্ষা হলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট নিয়ে যাইতে হবে মাথায়, এবং ওই রকম সময়ে এইসব সূত্র আমাদের আসলে মনে থাকে না। তাই যদি আমরা প্রমাণটা একটু মনে রাখার, প্রমাণটা একটু প্রসেসটা যদি মনে রাখি, তাহলে আমরা একটু প্রেসার মুক্ত থাকতে পারবো। এখানে s ইকুয়াল ভিটি, এটা কি কোনো কঠিন সূত্র? এখন s এর মানটা যখন আমি পরিধি বসাবো, তখন স্মল টির জায়গায় কি হবে, ক্যাপিটাল টি হবে। আর ভি মানে কত, রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। আর যদি প্রমাণটা একবার করা থাকে, তাহলে কিন্তু এই লাইনগুলো আমরা দ্রুতভাবে করতে পারবো। তাহলে আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2 আছে। এখন এইচ কে আমরা আলাদা রাখতে চাই, তাহলে 3/2 আছে, 2/3 দ্বারা গুণ করছি, গুণ করে এইচ কে আমরা মুক্ত করছি, পাওয়ার মুক্ত করছি। তাহলে এটাই হবে আনসার। তাহলে এটা কোথায় আছে, জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এই যে যেখানে -2 আছে, -2 এগুলো কিন্তু -3 আছে, প্যাচ লাগাই ফেলবে স্টুডেন্টরা। এখনকার ম্যাথে যদি আমরা আসি, কি কি বলা হয়েছে, যে 10 টু দি পাওয়ার -6 কুলম্ব, অর্থাৎ একটা আধানের মান দেওয়া আছে এবং আরেকটা আধানের মান দেওয়া আছে, এদের দুইটার আধান বিন্দু পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। ওকে, তাহলে এই যে এখানে একটা আধান আছে Q1, এইখানে আরেকটা আধান আছে Q2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে তাদের সংযোগের সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আচ্ছা, তাহলে আমরা একটু একটা জিনিস প্রমাণ করে আসি। তাহলে এই Q1 ধরলাম, আচ্ছা এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, সমধর্মী। তাহলে এদের সরলরেখার, সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তড়িৎ প্রাবল্য মানে কি, যদি আমরা একটা +1 কুলম্ব আধানকে রাখি
+1 কুলম্ব আধানকে রাখি, তাহলে সেইটা কোনো বল অনুভব করবে না। এখন বল কেন অনুভব করবে না? বল অনুভব করবে না মানে হচ্ছে লব্ধি বল অনুভব করবে না। অবশ্যই Q1 আধান যেহেতু একটা যদি পজিটিভ চার্জ হিসেবে ধরে নিই, সে অবশ্যই দিক বরাবর তাকে বিকর্ষণ করবে। আর Q2 আধান যদি পজিটিভ ধরে নিই, তাহলে +1 কুলম্বকে অবশ্যই তার বিপরীত দিকে, অর্থাৎ Q2-র বিপরীত দিক হচ্ছে এই দিক বরাবর বিকর্ষণ করবে। এবং যখন এই বিকর্ষণ বলদ্বয়ের মান সমান হবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে এই +1 কুলম্ব আধানের চার্জটা কোনো বল অনুভব করছে না। তাহলে আমরা একটা সূত্র প্রমাণ করে আসি যে এখানে L হচ্ছে Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব, আর +1 কুলম্ব থেকে Q1 এর মধ্যবর্তী ডিস্টেন্সকে আমরা ধরে নিলাম হচ্ছে x। ঠিক আছে, তাহলে Q2 আধান থেকে +1 কুলম্বের মধ্যবর্তী দূরত্ব কত হবে? L - x। তাহলে যখন বলদ্বয় সমান হবে তখন আমি কি লিখতে পারবো? এই দুইটার মধ্যবর্তী বল হচ্ছে F1, আর Q2 আর +1 এর মধ্যবর্তী বল F2। তাহলে আমি লিখতে পারবো হচ্ছে F1 = হচ্ছে F2। তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারবো? 1/4πε0 Q1, 1/4πε0 কে আমি লিখলাম হচ্ছে k ইন্টু Q1 ইন্টু 1 ডিভাইডেড বাই কি দূরত্ব, অর্থাৎ x² ইকুয়াল হচ্ছে k ইন্টু Q2 ডিভাইডেড বাই কত হবে? L - x হোল স্কয়ার। এখন আমাকে বলা হয়েছে যে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এটা যেহেতু বলে নাই যে কোন আধান থেকে কতটুক দূরত্বে, তাহলে আমরা অবশ্যই ধরে নেব প্রথম আধান থেকে। প্রথম আধান মানে কি? Q1। তাহলে Q1 থেকে ডিসটেন্স, অর্থাৎ আমার x এর মান বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে x এর মান বের করতে বলা হয়েছে, তাহলে আমি এখান থেকে দেখছি k দুই পাশে আছে, তাহলে k কাটা দিয়ে দিই। তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি? যে Q1 ডিভাইডেড বাই Q2 ইকুয়াল x মাইনাস L মাইনাস x হোল স্কয়ার। হোল স্কয়ারটাকে যদি দূর করতে চাই, তাহলে আমি কি দিতে হবে? রুট করতে হবে। তাহলে রুট করলাম। এখন আমার x এর মান বের করা দরকার, তাহলে x কে এক পাশে রেখে বাকি সব কিছুকে অপর পাশে রাখবো আমি। পরবর্তী লাইনে এটা লিখতে পারি না যে Q2 মানে বিপরীতকরণ করতেছি বা উল্টাই দিতেছি, ডিভাইডেড বাই L মাইনাস x বাই x। তাহলে L মাইনাস x বাই x কে আমি লিখতে পারি হচ্ছে L বাই x মাইনাস 1। তাহলে পরবর্তী লাইনে কি আমি এটা লিখতে পারি না যে রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে L বাই x। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি? এটাকে যদি উল্টাই দিই, তাহলে আমি কি লিখতে পারি? x ইকুয়াল, এই পাশে রাশিটা উল্টে যাবে, 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1 হবে, আর L এই পাশে নিচে ছিল, সেটা ওই পাশে গেলে কি হবে? ক্যাপিটাল L এইভাবে হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এই লাইনটাকে মনে রাখতে পারি। যদি আমি নিজে কখনো পরীক্ষা হলে এই জিনিসগুলো প্রমাণগুলো মনে রাখতাম না, এগুলো আসলে 10 সেকেন্ডের বিষয় যে আমি বোঝার জন্য যে মাথায় ক্যালকুলেশন করতাম যে k ইন্টু Q1, তাহলে k কাটা যাচ্ছে, তাহলে পরবর্তী লাইনে আমি প্রথমে এই লাইন দিয়ে শুরু করতে পারতাম, বা এই লাইন থেকে আমি k টাকে না লিখে এই লাইন লিখলাম, এই লাইন লিখে আমি ক্যালকুলেটরে মানগুলো বসায় সলভ করে ফেলতে পারতেছি। আর কেউ যদি চায় যে এই সূত্র মনে রাখবে, তাহলে মনে রাখতে পারে। তাহলে x এখানে কি Q1 আধান বলতে আমরা কি বুঝাইছি? 10⁻⁶ কুলম্ব, আর Q2 হচ্ছে 2 × 10⁻⁶ কুলম্ব। তাহলে Q1 আধান থেকে x দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই x দূরত্বের সূত্র কি? L ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার Q2 বাই Q1। তাহলে x এর পরিচয় কি? Q1 আধান হতে দূরত্ব, অর্থাৎ Q1 আধান হতে কত দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সেটা সূত্র। তাহলে যদি আমরা এখন ম্যাথটা সলভ করি, তাহলে L এর মান বসাবো আমরা কত? 10 সেন্টিমিটার। আর নিচে কি বসাবো? 1 প্লাস Q2 বাই Q1। এবং Q2 আর Q1 এর অনুপাত হচ্ছে কত? 2। তাহলে এটা জাস্ট আমরা ক্যালকুলেটরে সলভ করব। আর ভার্সিটি এক্সামে তো ক্যালকুলেটর এলাও না, যদিও বিইউপিতে ক্যালকুলেটর এলাও করবে, যার জন্য এরকম ম্যাথ দিতে পারছে। আর এরকম ম্যাথ যখন ক্যালকুলেটর এলাও করবে, তখন আমাদের এইরকম সূত্র মনে রাখারও দরকার পড়ে না। আমি জাস্ট এই লাইনে যাব, এই লাইনে আমি Q1 এর মান জানি, Q2 এর মান জানি, L এর মান জানি, x এর মান ইজিলি সলভ করা যাবে। তাহলে কত? 4.14 সেন্টিমিটার হয়তো। এখন পরবর্তী প্রশ্নে আমার বলা আছে যে 1 কেজি ইউরেনিয়াম থেকে নির্গত শক্তির পরিমাণ কত কিলোওয়াট আওয়ার, এটা আমাকে বের করতে হবে। এখন এখানে 1 কেজি ইউরেনিয়ামের ভর দেওয়া আছে,
সেখান থেকে আমার শক্তি লাগবে, তাহলে আমরা কি কোনো রিলেশন পাচ্ছি কারোর সাথে কারো সম্পর্ক? আমরা কিন্তু জানি যে একটা ইউরেনিয়াম পরমাণু ভেঙে দুইটা ছোট পরমাণুতে পরিণত হয়, এটা আমরা জানি। এবং এই রিঅ্যাকশনটাকে আমরা কি জানি? ফিশন জানি, তাই তো? এবং আমরা কি এটা জানি না যে একটি ফিশনে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। একটা ফিশন মানে কি? একটি ইউরেনিয়াম পরমাণুর ভাঙন। তাহলে একটি ইউরেনিয়াম পরমাণুর ভাঙনে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখন আমার কিলোওয়াট আওয়ারে চাওয়া হয়েছে, তাই আমি কি এটা লিখতে পারি না যে 200 ইন্টু 10⁶, তাহলে কি এত ইলেকট্রন ভোল্ট? এখন এক ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। তাহলে একটি ইউরেনিয়াম পরমাণু ভাঙলে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কিন্তু আমাকে বলা হয়েছে 1 কেজি ইউরেনিয়াম পরমাণু। তাহলে 1 কেজি ইউরেনিয়ামে কতগুলো পরমাণু আছে সেটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে কিন্তু আমার আনসার হয়ে যাবে। তাহলে 1 কেজি ইউরেনিয়ামে কতগুলো পরমাণু আছে সেটা আমার কাছে বের করতে হবে। তাহলে এটা তো আমরা নরমাল সূত্রই জানি যে W ডিভাইডেড বাই ক্যাপিটাল M ইকুয়াল হচ্ছে N/Na। আমরা সম্পর্ক জানি না, এটা কি মোলের সূত্র। তাহলে এখানে আমার কি কি দরকার? এখানে আমি W কত, 1 কেজি জানি। আণবিক ভর কত, 235 গ্রাম, তাহলে এটাও জানি। তারপরে হচ্ছে N হচ্ছে কি পরমাণু সংখ্যা, আর Na হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। বাকি সব জানা আছে, এখান থেকে কি ক্যাপিটাল N এর মান বের করতে পারবো না? যে W/M ইন্টু Na, তাহলে এতগুলা হচ্ছে পরমাণু সংখ্যা। আর এর সাথে যদি আমরা এই জিনিসটাকে গুণ করি, তাহলে কিন্তু আমরা নির্গত শক্তির পরিমাণ জুলে পেয়ে যাব। এখন আমরা কি জানি না যে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এই টোটাল জুলের জিনিসটাকে আমরা কি করব? 3.6 ইন্টু 10⁶ দ্বারা যদি ভাগ করি, তাহলে তো আমরা কিলোওয়াট আওয়ারে পেয়ে যাব। তাহলে আমরা কি বললাম? যে একটি ইউরেনিয়াম পরমাণু ভাঙলে এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে 1 কেজি ইউরেনিয়ামে কি পরিমাণ ইউরেনিয়াম পরমাণু আছে সেটা বের করছি। তাহলে একটি থেকে উৎপন্ন শক্তি এত, তাহলে n সংখ্যক থেকে শক্তি উৎপন্ন হবে n ইন্টু E, আর সেটাকে যদি আমরা 3.6 ইন্টু 10⁶ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কিলোওয়াট আওয়ারে আনসার পেয়ে যাব। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে পরের ম্যাথে যাব আমরা। আমাকে প্রশ্ন করা হয়েছে যে 3 কেজি কণার ভরে একটা গতিশীল কণার গতিবেগ আমার কাছে বলে দেওয়া আছে, কণার অবস্থান ভেক্টরও দেওয়া আছে, মূলবিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি? যে L ইকুয়াল R ক্রস P। তাহলে P মানে হচ্ছে ভরবেগ। তাহলে কি ভর ইন্টু বেগের গুণফল। তাহলে ভরের সাথে, ভর তো স্কেলার, তাহলে এর সাথে ভেক্টর রাশির গুণফল। তাহলে m এর সাথে যদি v গুণ করি, তাহলে কি হবে? I এর শক্তি m যেহেতু 3 কেজি, তাহলে 3 এর সাথে এটা গুণ করলে কি হবে? 3 গুণ হবে 6i হবে। পরেরটা কত হবে? 6j হবে। তো 3 গুণ হচ্ছে মাইনাস k, তাহলে -1 কে 3 দ্বারা গুণ করলে কি হয়? -3k। তাহলে এর সাথে r এর ক্রস গুণন, তাহলে r কোনটা? i প্লাস j বলে দেওয়া আছে। তাহলে ক্রস গুণনের নিয়মটা কি হবে? i j k। তাহলে i এর এখন r এর ইয়াগুলো কি কি আছে? i এর সহগ 1, j এর সহগ 1, k এর সহগ 0। এখানে p এর কি আছে? p এর i এর সহগ 6, j এর সহগ 6, k এর সহগ -3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? -3 j এর সহগ যদি আমরা নেই, তাহলে কি পাবো? -3 প্লাস k এর সহগ যদি আমরা নেই, কি পাবো? k এর সহগ নিলে এটা বাদ, 6 কে 6 -6 অর্থাৎ 0। তাহলে আমরা ফাইনালি আনসার পাই কত? -3i -3j। তাহলে এটাই হবে কি আনসার? সরি, -3i -3 মাইনাস প্লাস, তাহলে -3 প্লাস 3j। তাহলে ক নাম্বার? এ নাম্বারটা আনসার। পরের ম্যাথে যদি আমরা যাই, কি বলা হয়েছে? যে 0.25 কেজি ভরের একটা খণ্ডকে 0.85 মিটার লম্বা একটা সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 100 বার ঘোরালে সুতার উপর কত টান পড়বে? তাহলে টান বলটা কি হবে? টান বলটা এখানে কি কেন্দ্রমুখী বল না? টান বলটা হবে হচ্ছে mv²/r, তাই তো? এখন এখানে আমাকে প্রতি মিনিটে 100 বার,
তাহলে সামথিং আমার ব্যাক দিয়ে আমার কাজ হবে না, কৌণিক ব্যাগকে নিয়ে আসি আমরা, দেখি কিছু করা যায় কিনা। ভি মানে কত? ওমেগা আর। তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর মানে কি লিখতে পারবো? এম ওমেগা স্কোয়ার আর। এটা আসলে আমরা বুঝতে পারছি, মানে ভি সমান ওমেগা আর, এটা আমরা জাস্ট বসাইছি। তাহলে পরবর্তী লাইনে কি আমরা এটা লিখতে পারি না? ওমেগা মানে কি? 2 পাই এন বাই টি বা 2 পাই বাই টি, এভাবে আমরা লিখতে পারি। বা যদি আমরা ওইটাও না করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2 পাই এফ ওমেগার মান হোল স্কয়ার ইনটু আর। এখন এফ মানে কত? এফ মানে হচ্ছে এফ এর পরিচয় কি? 1 সেকেন্ডে কতবার ঘুরে, এটা হচ্ছে এফ এর মান। তাহলে যদি আমি এভাবে লিখি যে টি সেকেন্ডে ঘুরে এন বার, অর্থাৎ টি সেকেন্ডে সে এন বার ঘুরে আসে, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কত? এন বাই টি। তাহলে আমি এফ এর মান কি এটা লিখতে পারি না যে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই টি? কেন লিখতেছি এই জিনিসটা? যেহেতু আমাকে কম্পাঙ্ক ডাইরেক্ট বলা নাই, বলা আছে প্রতি মিনিটে 100 বার ঘুরে। তাহলে এম ইন্টু 2 পাই ইন্টু ক্যাপিটাল এন বাই টি হোল স্কোয়ার ইন্টু আর। এখন দেখি আমার সবকিছু দেওয়া আছে কিনা। এটি তো টান বলের মান, তাই না? তাহলে এখানে আমার 2 পাই এর মান জানি, এম এর মান জানি, এম এর মান 0.25 কেজি। ক্যাপিটাল এন হচ্ছে কতবার ঘুরছে, এন বার ঘুরছে, অর্থাৎ 100 বার ঘুরছে, এন এর মান জানি। প্রতি মিনিটে, প্রতি মিনিট, তাহলে টির মান 60 সেকেন্ড বসাবো। ব্যাসার্ধ কি দেওয়া আছে? 0.85 মিটার লম্বা সুতা, তাহলে এটাই তো ব্যাসার্ধ। তাহলে আমরা সবকিছু জানি, আমরা কি ক্যাপিটাল টির মান বের করতে পারবো না? এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড, তাহলে আমাদের ক্যালকুলেশন নিয়ে কিন্তু ঝামেলা নেই। পরের মেতে যাই। আচ্ছা, এটা আমরা পুরোপুরি এসএসসি লাইফ থেকে করে আসতেছি, এরকম একটা ইজি ম্যাথ দিছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু অন্য প্রসেসে করার চেষ্টা করি, দেখাই। এভাবে করলে কোনো আমাদের শর্টকাট মনে রাখা লাগবে না। ধরলাম এইখানে হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই টোটালটার উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? আর এইটা ধরলাম আমি হচ্ছে সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টকে ধরলাম আমি হচ্ছে এক্স। আমরা বি পয়েন্টে আমরা বিভব শক্তিকে আমরা প্রকাশ করলাম ইপি, তাহলে ইপির মান কত হবে? যদি এম ভরের বস্তু হয় তাহলে বিভব শক্তির মান হবে হচ্ছে এম জি ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে বি পয়েন্টে ধরলাম আমি হচ্ছে বি পয়েন্টের বিভব শক্তি হচ্ছে mg ইন্টু এইচ। এখন আমরা জানি কি যে এ পয়েন্টে যে পরিমাণ এনার্জি থাকবে সি পয়েন্টে সেই একই পরিমাণ এনার্জি থাকবে, বি পয়েন্টে সেম একই পরিমাণ এনার্জি থাকবে। এখন এনার্জি থাকবে মানে শক্তি সংরক্ষণ নীতি অনুসারে। তাহলে এখন আমরা বললাম হচ্ছে সি পয়েন্টে ইপিসি, তাহলে সি পয়েন্টের বিভব শক্তি কত? এক্স উচ্চতায় আছি ভূমি থেকে, তাহলে আমরা অবশ্যই লিখবো হচ্ছে mg ইন্টু এক্স। তাহলে এক্স এর মানটা তো ক্যাপিটাল এইচ এর চেয়ে ছোট, তাহলে সি পয়েন্টের বিভব শক্তি অবশ্যই ছোট। তাহলে কি পরিমাণ বিভব শক্তি এখানে লস হয়েছে বা হারাই গেছে? হারাই নাই অবশ্যই, অর্থাৎ বিভব শক্তি হারাইছে কত বস্তুটা? mg ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স। তাহলে এই পরিমাণ শক্তি সে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসার ফলে সে হারাইছে। তাহলে এই পরিমাণ শক্তিটা কি সে কনভার্ট হয়েছে? অবশ্যই গতি শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এইটাকে আমরা, যেহেতু বি পয়েন্টের গতি শক্তি 0 ছিল, তাহলে সি পয়েন্টের গতি শক্তি হবে কত? 0 প্লাস ডেল ই, অর্থাৎ এটাকে আমরা কিন্তু ই কে সি বলতে পারি, অর্থাৎ সি পয়েন্টের গতি শক্তি হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি বললাম যে বি পয়েন্টের বিভব শক্তি ছিল mg ইন্টু ক্যাপিটাল এইচ, সি পয়েন্টের বিভব শক্তি ছিল mg ইন্টু ক্যাপিটাল এক্স। তাহলে বিভব শক্তি হারাইছে হচ্ছে mg ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স, তাহলে সি পয়েন্টের গতি শক্তি কিন্তু mg ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স। আমরা হাফ এম বি স্কয়ার দ্বারা করতে পারি, কিন্তু সেটা হচ্ছে এসএসসি নিয়ম, এবং এই ম্যাথটা ওই নিয়মে করতে গেলে দেরি হবে। আমি কিভাবে দেরি হবে আমি একটু দেখাই। যে 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় নামতে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এই গ্রাফটুকু মুছে ফেলি। এখন যদি আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি, যে কি ছিল, যে 60 মিটার উচ্চতা ছিল, আর কি ছিল, বিনা বাধায় পড়তে দেওয়া হলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। আচ্ছা,
তাহলে ধরলাম আমি হচ্ছে x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায় এই কাজটা হবে। কি বলছে? বিভব শক্তি আর গতি শক্তির একটা সম্পর্ক বলা দেওয়া আছে। ইপি আর ইকের মধ্যে কি বলা হয়েছে? গতি শক্তির অর্ধেক কার সাথে বসানোর আছে? গতি শক্তির। তাহলে গতি শক্তির সাথে হাফ শব্দটা লিখবো আমরা। অর্থাৎ এই জিনিসটা আমাকে বলা আছে যে কত উচ্চতায় এই কাহিনীটা হবে। এখন টোটাল উচ্চতা 60 মিটার, এটাকে আমি ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করতেই পারি। তাহলে এই পয়েন্টটাকে আমি ধরলাম এ পয়েন্ট। এই এ পয়েন্টে তাহলে বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে mg ইন্টু এক্স, আর গতি শক্তি কত? হাফ ইন্টু কত হবে? এই পয়েন্টকে যদি আমি সি পয়েন্ট ধরি, এই পয়েন্টে বিভব শক্তি ছিল mg ইন্টু ক্যাপিটাল এইচ, আর এই পয়েন্টে বিভব শক্তি হচ্ছে mg ইন্টু এক্স। তাহলে বিভব শক্তি কমছে কতটুকু? mg ইন্টু এইচ মাইনাস mg এক্স। আর এই জিনিসটা কিসে কনভার্ট হয়েছে? গতি শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে গতি শক্তির মান কত? mg ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস এক্স। ঠিক আছে? যে এইখানে ছিল বিভব শক্তি mg ইন্টু ক্যাপিটাল এইচ, আর এইখানে বিভব শক্তি হচ্ছে mg ইন্টু এক্স। তাহলে বিভব শক্তি যতটুকু হারাইছে সেটাই কি হয়েছে? গতি শক্তিতে কনভার্ট হয়েছে। সেটাই আমি লিখছি, সিম্পল জিনিস। তাহলে পরবর্তীতে আমি কি লিখতে পারি? mg আর mg কে আমি কি করতে পারি? কাটা দিতে পারি। কাটা দিলে আমি কি লিখতে পারি? কাটা দিয়ে আমি লিখতে পারি হচ্ছে, টুটাতে যদি ওই পাশে গুণ করি তাহলে লিখতে পারি হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে h মাইনাস এক্স। তাহলে x এর মান বের করতে হবে। তাহলে 3x ইকুয়াল h, h মানে হচ্ছে 60 মিটার। তাহলে x এর মান হবে কত? 20 মিটার। তাহলে 20 মিটার হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমরা পরের মেতে আসি। কি কি বলা হয়েছে? যে কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং ছিল। আচ্ছা, স্প্রিংটা এরকম ছিল ধরলাম আমি, তার স্প্রিং ধ্রুবক ছিল কে। পরবর্তীতে এটাকে আমি দুই অংশে কাটছি। কাটার ফলে ধরলাম আমি এটার দৈর্ঘ্য ছিল যা কিছু থাকতে পারে, তাহলে কাটার ফলে একটার দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ। তাহলে আমি প্রথম টুকের অংশের দৈর্ঘ্য বললাম হচ্ছে এল স্প্রিং এর, আর পরবর্তী অংশের দৈর্ঘ্য আমি বললাম হচ্ছে 2L। ঠিক আছে? একটার দৈর্ঘ্য। তাহলে অধিকতর লম্বা অংশের স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা, এইটুকু অংশ L, এইটুকু অংশ 2L হলে টোটাল স্প্রিংটার দৈর্ঘ্য কত? 3L। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে L কে সবসময় কনস্ট্যান্ট থাকবে। L আর K এর গুণফল সর্বদা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই জিনিসটা মনে রাখলে এই ম্যাথটা সলভ করা ইজি। L মানে হচ্ছে স্প্রিংটার পুরো দৈর্ঘ্য, আর K হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে প্রথম ক্ষেত্রে কি ছিল? প্রথম ক্ষেত্রে স্প্রিংটার দৈর্ঘ্য ছিল 3L, আর স্প্রিং ধ্রুবক ছিল ধরলাম হচ্ছে K ইন্টু K। পরবর্তী ক্ষেত্রে এই অংশটুকু, এইটা তো একটা আলাদা স্প্রিং হয়ে গেছে, এইটুকু আলাদা একটা স্প্রিং হয়ে গেছে। তাহলে এই স্প্রিং এর এই আলাদা স্প্রিংটুকুর স্প্রিং ধ্রুবক ধরলাম আমি K1, এটা আলাদা একটা স্প্রিং, আর এইটার স্প্রিং ধ্রুবক ধরলাম K2। তাহলে এইটুক ক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে L ইন্টু K1, আর এর ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে 2L ইন্টু K2। এখন আমার অধিকতর লম্বা স্প্রিং অর্থাৎ K2 এর মান বের করতে বলা হয়েছে, এবং কার মাধ্যমে প্রকাশ করতে হয়েছে? K এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমার কাছে চাওয়া হয়েছে মূলত এইটুক আর এইটুকের মধ্যে সম্পর্ক। তাহলে এইটুক যদি আমরা সলভ করি তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি কি? যে K2 ইকুয়াল হচ্ছে 3/2K, 3/2K। তাহলে এটাই কি হবে? আনসার। তাহলে এই ম্যাথটা আসলে খুবই সিম্পল একটা ম্যাথ, যে আমরা মনে রাখবো হচ্ছে একটা স্প্রিং এর দৈর্ঘ্য এবং তার স্প্রিং ধ্রুবক সর্বদা কি হবে? কনস্ট্যান্ট হবে। অর্থাৎ স্প্রিংটাকে যদি অর্ধেক করে ফেলি, অর্থাৎ এক স্প্রিংটাকে 4 ভাগ করলাম, 4 ভাগ করে একটাকে দিলাম হচ্ছে 3 ভাগ, তাহলে তার এমন ভাবে হবে যাতে তার স্প্রিং ধ্রুবকটা 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ দৈর্ঘ্য যদি 1/3 করি তাহলে স্প্রিং ধ্রুবক 3 ভাগ হয়ে মানে জিনিসটা আসলে কনস্ট্যান্ট থাকবে। এটাই আমরা লিখছি যে 3L ইন্টু K, প্রথম স্প্রিং এর দৈর্ঘ্য, পরবর্তীতে তাকে ভাঙছি, সব ক্ষেত্রে কি L ইন্টু K এর গুণফলটা ধ্রুবক ছিল। পরের ম্যাথটা আমি কি বলা হয়েছে? যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সমন্বিত করা হয়েছে। তাহলে ধ্রুব তাপমাত্রা মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে PV সমান লিখতে পারি হচ্ছে nRT।
তাহলে এন আর যেহেতু কনস্ট্যান্ট আগে থেকে টি কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি পিভি কনস্ট্যান্ট। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে P1 V1, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে P2 V2, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে কি বলা হয়েছে যে আয়তন অর্ধেক করছি, তাহলে আয়তন যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে চূড়ান্ত চাপ কত হবে? প্রথম ক্ষেত্রে ধরলাম আয়তন ছিল ভি ভি আর প্রেসার ছিল ধরলাম পি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার চাপ বের করতে বলা হয়েছে, অর্থাৎ P2 বের করতে বলা হয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি? আয়তনকে অর্ধেক করছি, তাহলে V/2 করছি, তাই তো? তাহলে P2 এর মান কত হবে? এখানে VV কাটা দিতে পারবো, P2 এর মান হবে 2P, অর্থাৎ আগের প্রেসারের ডাবল হবে। তাহলে আগের প্রেসারটা কত ছিল? স্বাভাবিক তাপমাত্রা ও চাপ যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আগের প্রেসার তো ছিল কত? 1 atm। 1 atm ডাবল করলে কি হয়? 2 atm। আর 1 atm মানে কত? 1.013 into 10 to the power 5 pascal। তাহলে 2.02 into 10 to the power 5 pascal, প্যাসকেলকে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার আকারে লিখতেই পারি। তাহলে এটা আমরা কি হবে? এটা হবে। তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি, বা এই অঙ্ক আসলে আমার এত কিছু করাও লাগে না, এটা আমরা কমন সেন্স দ্বারা অ্যাপ্লাই করতে পারি যে আয়তন অর্ধেক হয়েছে, আয়তন অর্ধেক হলে কি হবে? চাপ কি হবে? দ্বিগুণ হবে। কারণ এই সূত্রের ক্ষেত্রে পিবি কনস্ট্যান্ট মানে কত? পি সমানুপাতিক 1/v। তাহলে এটা অর্ধেক হওয়া মানে এটা দ্বিগুণ হওয়া, এটা দ্বিগুণ হওয়া মানে এটা অর্ধেক হওয়া, এটা 3 গুণ হওয়া মানে এটা 1/3 হওয়া, এটা 1/3 হওয়া মানে এটা 3 গুণ হওয়া। এভাবে আমরা বলে ফেলতে পারি যে আয়তন অর্ধেক করছি, তাহলে চাপ কি হবে? দ্বিগুণ হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরের মেটটায় যাই, কি কি বলা হয়েছে এখানে প্রশ্নে? যে একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করলে এর রোধ কত শতাংশ হবে? বাকিটুকু আসে না আরকি। তাহলে আমরা আর সমান কি লিখতে পারি? রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। তাহলে এল আর রো যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক 1/a। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে 1/পাই ইন্টু আর স্কোয়ার। এখন পাই তো ধ্রুবক, তাহলে আমি পাইকে বাদ দিয়ে এইভাবে লিখতে পারি আর সমানুপাতিক 1/r স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি হচ্ছে আর সমানুপাতিক 1/r স্কোয়ার। তাহলে আমাকে বলছে ব্যাসার্ধ অর্ধেক করলে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করলে এটা যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ অর্ধেক বলছে, তাহলে এটার উল্টা হবে এবং স্কোয়ার হবে, অর্থাৎ 4 গুণ হবে। এভাবে আমরা বের করতে পারি ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক যেহেতু বলা হয়েছে। তাহলে হাফ ছিল, অর্ধেক এটা বলছে, তাহলে ওইটা উল্টা যাবে এবং যেহেতু বর্গ তাহলে স্কোয়ার হবে। আমরা যদি মেইনলি এভাবে করতে চাই তাহলে কি লিখবো? আর সমানুপাতিক 1/r স্কোয়ার। আর মানে হচ্ছে এই আর কিন্তু ব্যাসার্ধ, বা এটাকে আমরা স্মল আর দ্বারা করতে পারি, ডিফাইন করতে পারি। তাহলে লিখতে পারি হচ্ছে 1/2 হোল স্কোয়ার। 1/2 হোল স্কোয়ার নিচে এটা, তাহলে উপরে চলে গিয়ে কি হবে? আর সমানুপাতিক 4, অর্থাৎ 4 গুণ হবে। 4 গুণ কোথায় আছে? যে এটা হবে আনসার। তাহলে যদি আমরা পরের মেথে যাই, আচ্ছা, একটা তরঙ্গের দুইটা বিন্দুর দশা পার্থক্য দেওয়া আছে, আমাকে পথ পার্থক্য বের করতে বলছে, অর্থাৎ দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে আমার রিলেশন জানতে চাইছে। তাহলে আমরা কি এটা জানি না যে ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হয় কত? 2π। তাহলে একক পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে হচ্ছে 2π/ল্যামডা। তাহলে ডেল এক্স পরিমাণ পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে হচ্ছে 2π/ল্যামডা ইন্টু ডেল এক্স, তাই তো? তাহলে এটা হচ্ছে দশা পার্থক্যের মান। তাহলে দশা পার্থক্য ইকুয়াল আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 2π/ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা হচ্ছে এদের মধ্যকার সম্পর্ক। আমরা এই সূত্রটা চাইলে মনেও রাখতে পারি বা এইভাবে ঐকিক নিয়ম করেও করতে পারি। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে? এখানে আমার দশা পার্থক্য দেওয়া আছে হচ্ছে π/2, ইকুয়াল হচ্ছে 2π/ পথ পার্থক্য আমার কাছে বের করতে বলা হয়েছে, বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। পথ পার্থক্যকে আমি কি ধরলাম? পি ধরলাম। তাহলে পির মানটা কত আসবে? এখানে পাই পাই কাটা যায়, তাহলে এখানে হয় কত? λ/4 হচ্ছে পথ পার্থক্যের মান। তাহলে পথ পার্থক্যের মান কত হয়? আসে λ/4। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক খুবই ইজি প্রবলেম।
এখানে আমার বিন্দুতে পথ পার্থক্য চাওয়া হয়েছে না? তাহলে এরকম অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে ঐকিক নিয়মের মাধ্যমে করে ফেলতে পারি। কিভাবে? আমার কাছে পথ পার্থক্য চাওয়া হয়েছে, তাহলে পথ পার্থক্য আমি ডানে রাখবো যে 2 পাই, দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য হয় ল্যামডা, তাহলে একক দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য হবে কত? ল্যামডা বাই 2 পাই। তাহলে এখানে আমার দেওয়া আছে কত? পাই বাই 2 পথ পার্থক্যের জন্য। তাহলে পাই বাই 2 পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হবে হচ্ছে ল্যামডা বাই 2 পাই ইনটু পাই বাই 2। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি যে পাই বাই 4, ল্যামডা বাই 4। তাহলে আমরা পরের ম্যাথে যাই। এরই মাধ্যমে আমাদের বিউপি 19-20 এর ফিজিক্স কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম। এভাবে আমাদের এখানে আমরা শর্ট সিলেবাসকে প্রাধান্য দিয়ে সলভ করতেছি, যেহেতু এটা আমাদের প্ল্যানটা হচ্ছে 24 বেচকে নিয়ে। 24 বেচ দেখবে বিউপির কোয়েশ্চেনটা। আর আমি যেহেতু 23 সিরিজের, আমি যেহেতু লাস্ট বেচ বিউপিতে এক্সাম দেওয়ার, তাই আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই বছরের সার্কুলারটা আমার জানা নেই, কিন্তু আমাদের সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়ো, চারটার মধ্যে যে কোনো তিনটা আনসার করতে বলা হতো। এবং এখানে সময় নিয়ে কোনো ঝামেলা নাই, মানে সময় এনাফ থাকে। একটা প্রশ্নের প্রায় 1 মিনিটই পাওয়া যায়, 1 মিনিট করেই পাওয়া যায়। এবং এখানকার টাইম এনাফ, কুয়েশন স্ট্যান্ডার্ড থাকে, টাইম এনাফ থাকে। তাই এখানে যেহেতু শুরুতে পরীক্ষা হয়, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। এফএসটি ইউনিটে আমার জানা মতে 120টা সিট থাকে। এবং এখানে খুব ছোট্টখাটো একটা ভুলের জন্য প্রায় মেরিট অনেক পিছনে চলে যায়। আর চিন্তা করার কারণ নেই, 120টা সিট থাকলেও এটার মেরিট ফাইনালি 1500 পর্যন্ত যায়, যেহেতু এটা সবার প্রথমে পরীক্ষা হচ্ছে। তাহলে এটার জন্য আমরা কি কি মানে প্রিপারেশন নিব পরীক্ষার আগে, যেহেতু সবার আগে পরীক্ষাটা হচ্ছে, আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দেখে যাব। আর আমাদের অবশ্যই এইখানে যেহেতু ক্যালকুলেটর দেয়, তাহলে আমাদের ক্যালকুলেশন নিয়ে ঝামেলা নাই। তাহলে এই তো, এগুলো আমরা চেষ্টা করব যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করে যাইতে। আর বিউপির 17 থেকে 23 পর্যন্ত প্রশ্নগুলো দেখার চেষ্টা করব, তাহলে আমাদের ধারণা পাবো আমরা। এবং কোশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড হয়, তাই কোশ্চেন কঠিন হবে বা কোথা থেকে আসবে এরকম কোনো প্রশ্ন হওয়ার বিষয় না। ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখবো, ক্যালকুলেটর দেখে যাব, মানে ক্যালকুলেটর নিয়ে যেতে হবে। আর টাইম যেহেতু এনাফ থাকে, তাহলে আমি আমি যদি পারি প্রশ্ন, তাহলে চান্স কেউ আটকাতে পারবে না আসলে। এবং প্রথম দিকে মেরিটটা না আসলেও চিন্তা করার কারণ নাই, যদি ভালো পরীক্ষা দিয়ে আসি অবশ্যই আমার চান্স হবে এখানে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।